আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, ২১ রাতে আমরা গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করছি, কিন্তু দেশে যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তাদের মধ্যেই গণতন্ত্রের চর্চা কতটা, এই প্রশ্ন দীর্ঘদিন। এমন অবস্থায় সদ্য জন্ম নেওয়া, সদ্য আত্মপ্রকাশ করা কয়েক বছর হলো এবি পার্টি, তারা তাদের কাউন্সিলের মাধ্যমে দেখিয়ে দিয়েছে আসলে দলগুলোতে কী ধরনের গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চার কী হাল সেই বিষয়ে নিয়ে কথা বলবো। একই সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব যেভাবে নতুন করে ট্যাক্স আরোপ করা হলো, ভ্যাট আরোপ করা হলো, তাতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা এই মুহূর্তে কি, তাদের আবেদন সরকারের প্রতি কতটা। এইসব বিষয় আলোচনার জন্য আমাদের ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন এবি পার্টির নবনির্বাচিত সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, রয়েছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আমি মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে জানতে চাই, আমরা দেখেছি যা আজ অবধি আমরা দেখিনি, কখনো কোনো কোনো দলের অঙ্গ সংগঠনের ক্ষেত্রে হয়তো ভোটটা হয়েছে, তাও সেন্ট্রালি কেন্দ্রীয় পর্যায়ে, কিন্তু আপনারা একেবারে আমূল একটা দৃষ্টান্ত, মানে পরিবর্তনের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। আপনারা কাউন্সিলের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, আপনারা বিতর্কের আয়োজন করলেন, কেন আপনাকে ভোট দেবে কাউন্সিলরদের সামনে, ভোটারদের সামনে নিজেকে উপস্থাপন করলেন, এবং দুদিনব্যাপী সম্মেলন। এটার মাধ্যমে আপনারা কি মেসেজ দিতে চেয়েছেন? ধন্যবাদ। তার আগে আমি একটু মানে পুরো প্রক্রিয়াটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। এখানে হেলাল ভাই আছেন, আমার প্রিয় একজন মানুষ, এক সময়কার খুব সংগ্রামী ছাত্র নেতা। আর দর্শক মণ্ডলী সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কাউন্সিলের প্রভিশনটা তো আমাদের গঠনতন্ত্রেই আছে, প্রত্যেক দলেরই গঠনতন্ত্রে এই প্রভিশনটা আছে, এক একজনের এক এক রকম ভাবে আছে হয়তো আর কি। আমরা যেহেতু নতুন দল, আমরা চিন্তা করেছি যে আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ কিভাবে করব। এক এক দলের তো এক একটা ফরম্যাট থাকে। আমরা প্রথমত এটা একটা দৃষ্টি আকর্ষণের একটা ব্যাপার ছিল যে আমরা আমাদের দলটাকে বোঝাতে চাচ্ছি যে আমরা গঠনতান্ত্রিকভাবে দলের রাজনীতিটা আমরা করব। এটা আমাদের একটা প্রতিশ্রুতি এবং এটা আমাদের একটা, আমি মনে করি যে অব্লিগেশনও পার্টির জন্য। আপনি যেটা বলেছেন কখনো শুনেন নাই, দেখেন নাই, আমার মনে হয় ঠিক না। আমি দেখেছি বিভিন্ন জায়গায় কাউন্সিলটা হয়েছে, কোনো ক্ষেত্রে ভোট হয়েছে। আমি তো আপনার বিভিন্ন দলের কাউন্সিলের এক এক দলের এক এক পন্থা আছে, পদ্ধতি আছে। ধরুন বিএনপিরও আমি বহু জেলা উপজেলায় জানি যেখানে একদম প্রপার কাউন্সিল হয়েছে, আর বহু জায়গায় হচ্ছে দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটি আছে। এটা তো একটা বড় দলের ব্যাপার থাকে। আমি আপনাকে দুইটা উদাহরণ বলি বিএনপির জায়গা থেকে, এটা আরো ভালো বলতে পারবেন। আমি এক টক শোতে গিয়ে সেখানে আহমদ আজম খানের সাথে আমার কথা হয়েছিল। উনি আমাকে বললেন যে পুরো টাঙ্গাইল জেলায় ওনারা একটা প্রপার কাউন্সিল করেছেন, একদম ভোট টোট নিয়ে মাধ্যমে। ঠিক আরেকজন হচ্ছেন আশরাফুদ্দিন নিজান, উনি লক্ষ্মীপুরের রামগতি মনে হয় এমপি। উনিও আমাকে বললেন যে ওনাদের সেখানে প্রত্যেক ওয়ার্ডে এই ধরনের ইলেকশন হয়েছে। তো এটা হয়তো পাবলিকলি, যেমন আমিও জানতাম না, ওনার কাছে আলাপ করার পরে আমি জানলাম। তো বিএনপি যখন গঠিত হয় আপনি দেখবেন যে আপনার এই জিয়াউর রহমানের সময়ে কিন্তু একদম প্রপার ক্লাস নিতেন উনি, মানে একদম তাত্ত্বিকভাবে জাতীয়তাবাদের রাজনীতির উপরে কিন্তু প্রশিক্ষণ, তাদের গঠনতান্ত্রিক আলোকে তারা এটা চর্চা করেছে। এর বাইরে ধরেন সিপিবি একটা দল আছে, ছাত্র ইউনিয়ন একটা ছাত্র সংগঠন আছে, জামাত আছে, শিবির আছে, এই ধরনের অনেকগুলো সংগঠন, আর অনেকগুলো ইসলামিক সংগঠন আছে, বামপন্থী সংগঠন আছে, যাদের কিন্তু রেগুলার কনভেনশন হয়, রেগুলার কাউন্সিল হয়। এখন আমাদেরটা হঠাৎ করে এত আলোচনায় কেন আসলো? কাউন্সিল হয়, কিন্তু দেখা যাচ্ছে যে আমি বিশেষ করে বড় দলগুলোর কথা বলছি, বিএনপি, আওয়ামী লীগ, দেখা যাচ্ছে যে সম্মেলন আয়োজন করা হয়েছে, ভোটাররা আসছে, কাউন্সিলর আসছে, শেষ মুহূর্তে অমুক যা বলেন, নেতা বা নেত্রী যা বলেন তাই হবে, ভোটটা শেষ পর্যন্ত হয় না। এটা শুনেন, একটা ব্যাপার হচ্ছে, আমি তো আবারও বলছি, এখানে আমাদের খুব বাহাদুরি করার কিছু নাই, কারণ দলটা আমাদের এখন অত বড় না, উদারতা, আমাদের দলটা তো এত বড় না। একটা বড় দলের পক্ষে কিন্তু অনেক ধরনের ক্রাইসিস থাকে, অনেক নেতা থাকে, অনেক ব্যাপার থাকে। আমরাও দেখেন প্রথমে ভেবেছিলাম যে এই যে আমরা যাচ্ছি, এখনো তো দল সেভাবে শক্তিশালী হয় নাই, কিন্তু আমরা অবাক হয়েছি। আমাদের আমি একটু বলবো, একটু সময় হতে লাগবে। আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল ইলেকশনটা প্রথমে হয়েছে, সেখানে ভোটার হচ্ছে অল্প ৩১৫ জন। এরা হচ্ছে সেন্ট্রাল কমিটির যারা মেম্বার, এটা প্রতিনিধিত্বশীল, সারা দেশ থেকে যারা সেন্ট্রাল কমিটির মেম্বার তারাই এটার ভোটার। তো এখানে পদ আছে ২১টা। আমি প্রথমে ভেবেছিলাম যে ২১টা পদের প্রার্থী পাবো কোথায়, কারণ সবাই তো একটু হেজিটেট করতে পারে, ইলেকশন অভ্যাস নাই ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি অবাক হলাম যে এখানে প্রায় ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২১টা পদের জন্য।
এবং তারা ক্যাম্পেইন করেছেন এবং তারা তাদের বিভিন্ন ধরনের বক্তব্য তুলে ধরেছেন যে আমি আমার দলটা এইভাবে সাজাতে চাই, আমি এই ভূমিকা রাখতে চাই, ইত্যাদি ইত্যাদি। আমরা বারবার বলছিলাম যে এটা হচ্ছে পলিসি মেকিং বডি, এটা কিন্তু জনসেবা বা দলের কে বেশি কত অবদান রাখছেন এই ধরনের ফোরাম না, এটা হচ্ছে দলের নীতি নির্ধারণী ফোরাম। এমন নীতি নির্ধারণী সদস্য হতে পারেন যিনি হয়তো ইন্টেলেকচুয়ালি কন্ট্রিবিউট করবেন, কিন্তু উনি হয়তো মাঠে ময়দানে অত তৎপর থাকবেন না। কিন্তু দেখা গেছে আমার তৃণমূলের অনেক নেতা এই ভোটে দাঁড়িয়ে গেছেন এবং তারা যেভাবে ক্যাম্পেইন করেছেন, আমার দলের ফাউন্ডার মেম্বাররা অনেকে ভয় পেয়ে গেছেন যে আমাদের অবদান তো এইভাবে আমরা বলছি না লোকদেরকে, তাহলে আমরা তো হয়তো ভোটে খারাপ করতে পারি। মানে তৃণমূল থেকেও এখানে ক্যান্ডিডেট হয়েছে। সারপ্রাইজিংলি মানে এমনও হয়েছে একজন তো মোটরসাইকেল করে সারা দেশ ভ্রমণ করেছে, ভোট প্রার্থী হয়ে ভোট চেয়েছে। এতে যেটা সুবিধা হয়েছে দেখেন, ভোটাররা তাদেরকে এম্পাওয়ার্ড মনে করেছে এবং আমি অবাক হয়েছি যে আমাদের লোকেরা ভোট দেওয়ার সময় সে মনে করছে সে একজন ভোটার, সে মনে করছে তার একটা রাইটস আছে। এবং যারা ভোটার হতে পারে নাই, কারণ ভোটার হতে একটা ক্রাইটেরিয়া ছিল, একটা আমাদের গঠনতান্ত্রিক নিয়ম আছে না, কারা কারা কাউন্সিলর হতে পারবেন, কারা কারা ভোটার হতে পারবেন। তো যে সে ক্যাটাগরিতে পড়ে নাই সে এসে বলছে ভাই আমি ভোটার হতে পারলাম না, আমি দলের জন্য এই করলাম সে করলাম, আমি কেন হতে পারলাম না। তো এই জিনিসগুলো আমাদের কাছে খুব ভালো লেগেছে। এখন কথা হচ্ছে গঠনতান্ত্রিক গণতান্ত্রিক এই পদ্ধতিটা, যেমন আমি আপনাকে বলি আমাদের 3টা পদে ইলেকশন হয়েছে। ওই যে বললাম এনইসি, ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল, এখানে ভোটার কম 315 জন, ভোট কাস্ট হয়েছে কিন্তু হাইয়েস্ট 312টা ভোট কাস্ট হয়েছে 15-র মধ্যে, মানে মোর দেন 98%। এইখানে আপনার ভোটাভুটিতে আমরা দেখলাম যে ভোটাররা কিন্তু ভুল করে নাই। ধরুন আমার ইংল্যান্ড থেকে 2 জন এনইসি মেম্বার হয়েছে, ওদেরকে হয়তো কেউ কেউ দেখেও নাই, কিন্তু ওদের কন্ট্রিবিউশন আছে দলের পেছনে, পলিসি মেকিংয়ে তারা ভূমিকা রাখেন, রিসার্চ বেসড ভূমিকা রাখেন। আমরা ভয় পেয়েছিলাম আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বাদ পড়ে যান কিনা ভোটাভুটিতে, কিন্তু লোকেরা ভুল করে নাই, তারা কিন্তু ভোট দিয়েছে। তো ওই যে যারা মোটরসাইকেল নিয়ে ক্যাম্পেইন করেছে তারাও কিন্তু একটা উল্লেখযোগ্য ভোট পেয়েছে। মানে লোকেরা চিন্তা করেছে 21টা ভোট, ওই ভাই যেহেতু কষ্ট করে রংপুর থেকে কক্সবাজার আসছেন বা রংপুর থেকে উনি সিলেট আসছেন, ঠিক আছে ওনাকে একটা ভোট দেয়, সেও কিন্তু ওই বিবেচনায় কিছু ভোট পেয়েছে। ফলে এখানে দুই পক্ষের মধ্যে একটা জিনিস তৈরি হয়েছে, যারা হয়তো একটু কর্মী বিমুখ, পলিসি ওরিয়েন্টেড, তারা চিন্তা করেছে না আমি শুধু পলিসি ওরিয়েন্টেড হলে না, আমাকে কর্মীমুখীও হতে হবে। আবার যারা কর্মীমুখী মিছিল মিটিং করে সে চিন্তা করেছে আমি যদি পলিসি মেকিংয়ে ভূমিকা না রাখি তাহলে তো কর্মীরা আমাকে সেভাবে মূল্যায়ন করবে না। তো এটা হচ্ছে এনইসি ভোটের জায়গায়। আর আমাদের প্রেসিডেন্ট ইলেকশনটা হয়েছে একদম ব্যাপকভাবে, অর্থাৎ আমার সারা দেশের 2800 কাউন্সিলর এখানে ভোট দিয়েছে। সেখানেও আমাদের 3 জন প্রতিদ্বন্দ্বী ছিল, সেখানেও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আপনি যেটা বলেছেন ডিবেট হয়েছে, ডিবেটে কর্মীরা প্রশ্ন করেছে যে এই জুলাই বিপ্লবে আপনাদের কার কি ভূমিকা ছিল আমরা জানতে চাই। তো এখন খুবই স্বাভাবিক, আমি যেহেতু নেতৃত্বে ছিলাম, গ্রেফতার হয়েছি, সবসময় রাজপথে সক্রিয় ছিলাম, তো আমার ভূমিকাটা তো একটু বেশি চোখে পড়েছে, বেশি প্রকাশ হয়েছে, বেশি মিডিয়াতে এসেছে। তো এই সমস্ত ডিবেট দেখা যাচ্ছে যে ওই পয়েন্টে হয়তো দেখা যাচ্ছে আমাকে লোকেরা মনে করছে যে ওনার অবদান বেশি। তো এই বিষয়গুলো আমি যেটা বলছি যে এইটা হচ্ছে একটা ভালো দিক, যে কর্মীর কাছে, জনতার কাছে, পাবলিকের কাছে, ইভেন আমাদের ইলেকশন চলতেছে আমি দেখছি এখানে পাবলিকও এঙ্গেজ হয়ে যাচ্ছে। পাবলিক বলতেছে, যেমন আমার ব্যাপারে কেউ কেউ বলেছে যে উনার বয়স এখনো আছে, উনার এত তাড়াতাড়ি চেয়ারম্যান হওয়ার দরকার কি। হ্যাঁ, আবার কেউ বলেছে না দলের তরুণ নেতৃত্ব, অর্থাৎ পাবলিকও এঙ্গেজ হয়ে যাচ্ছে এই ইলেকশন প্রসেসের মধ্যে, পাবলিকের মনোভাবটাও এখানে কাজ করছে। এইটা হয়তো অন্য দলের চেয়ে আপনি আলাদা দেখ, যেমন জামাতেরও কিন্তু একটা সাংগঠনিক পদ্ধতি আছে, কিন্তু তাদের কে দাঁড়াচ্ছে ভোটে, কয়জন প্রার্থী হচ্ছে, কে কত ভোট পেয়েছে, এটা পাবলিক কিছুই জানে না। ঠিক আছে, এটা হয়তো তাদের সাংগঠনিক সিস্টেম। সিপিবিতেও আপনি দেখবেন একই রকম, জামাত আর সিপিবি একই ধারার দল। আমরা দেখছি জামাত বাদ দিলে সিপিবির কথা বলছেন, অন্য বাম সংগঠনের কথা বলছেন, আমি যেখান থেকে মোটামুটি আলাদা মেন করতে চাচ্ছি যে সভাপতি সাধারণ সম্পাদক পদে যুগের পর যুগ একজন রয়ে যাচ্ছে, হয়তো কাউন্সিল হচ্ছে, ওই যে সব শেষে নেতা বলবেন যা বা নেত্রী বলবেন যা। আমি তো জেলবাড়ি হিলাল, নিশ্চয়ই বিএনপির মধ্যেও কাউন্সিল হয়, বিভিন্ন পর্যায়ে সম্মেলন হয়, ভোটার প্রস্তুত হয়, ভোটার তালিকা, তারা হয়তো ভোট দেওয়ারও সুযোগ পায় বিভিন্ন কমিটিতে। কিন্তু সেন্ট্রালি আমি দেখেছি যে বড় দুই দল, বিশেষ করে আমি এখানে বিএনপির কথাই বললাম, এই চর্চাটা তো আমরা দেখি না। নিশ্চয়ই এর পিছনে অনেক কারণ থাকতে পারে, আপনাদের যুক্তি থাকতে পারে, কিন্তু এই চর্চাটা কি হওয়া উচিত না? ধন্যবাদ। এটা একটা ওয়াইড কোশ্চেন। প্রথমে বলতে হয় যে রাজনৈতিক দলগুলোর কিছু ক্যারেক্টার আছে, যেমন মঞ্জু ভাইকে বলছেন কিছুক্ষণ আগে, একটা হলো ক্যাডার ভিত্তিক সংগঠন,
যে বিশেষ শ্রেণী তাদের এই রাজনীতিটা করতে পারবে। এটাকে বলা হয় ক্যাডার ভিত্তিক সংগঠন, যেমন বামপন্থী সংগঠনগুলো। আপনাকে লেফটিস্ট বা কমিউনিস্ট বা বামপন্থায় মান্য করেই আপনাকে এই দলটা করতে হবে, অন্য কিছু মান্য করলে দল আপনি করতে পারবেন না। ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো, তাদের ওই নির্দিষ্ট ধর্মের অনুসারী না হলে আপনি সে দলটা করতে পারবেন না। শ্রেণী ভিত্তিক, এটাকে বলা হয় ক্যাডার ভিত্তিক সংগঠন। এদের একটা চেইন অফ কমান্ড, এভরিথিং, এইগুলা কর্পোরেট কালচারের মতো আমার কাছে, ইটস মাই ভিউজ। কিন্তু মাস অর্গানাইজেশন বলে একটা কথা আছে, যে গণমুখী দল, গণমানুষের দল, যেই সমস্ত দলের আপনার কোনো শ্রেণী বৈষম্য নেই, আপনার কোনো অ্যাবজর্পশন পাওয়ারের, ছাত্র, শ্রমিক, জনতা, কৃষক, আপনার ইনক্লুসিভ, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার বামপন্থা, ডানপন্থা, মধ্যপন্থা, দক্ষিণপন্থা, চরমপন্থা, যত পন্থা সব অ্যাবজর্ব করতে পারে, এর অ্যাবজর্পশন পাওয়ার এত। এইগুলোকে বলা হয় মাস পিপলস অর্গানাইজেশন, অর্থাৎ গণসংগঠন, গণমানুষের দল। এটা এইসব দলে দেখবেন যে তৃণমূল থেকে কিন্তু আপনার ডেমোক্রেসির চর্চাটা হয়। অনেক সময় তৃণমূল থেকে আপনার কেন্দ্রীয় পর্যন্ত ডেমোক্রেসির চর্চার ক্ষেত্রে কিছু কিছু পরিকল্পনার প্রয়োজন হয়। কেমন, যে বাংলাদেশের পলিটিক্সটা এখন কোন গতিতে যাচ্ছে, বাংলাদেশের পলিটিক্সে এখন কি করতে হবে, এগুলো যদি আমাদের মাঝারি লেভেলের নেত্রীরা, তৃণমূলের নেতৃবৃন্দ অনেক সময় ভোটের মাধ্যমে আপনার ওই নির্দিষ্ট ব্যক্তিটি আসে না। ভোটের, বাংলাদেশের ভোটের তো 12টা আওয়ামী লীগ বাজিয়েছে, এছাড়াও যখন ছোট ছোট ভোট হয়, তো 200 জন 300 জন ভোটার, তখনও এখানে কিন্তু অনেক রকম ক্যারিশমা হয় না? 200-300 ভোটকে ম্যানিপুলেট করা কোনো ব্যাপারই না, বা 1000-2000 ভোটকে। পার্টি মনে করে যে এইখানে এই নেতৃত্ব হলে আমার যে সামনের পলিটিক্স, আমার যে পরিকল্পনা, এই নেতৃত্ব নিয়ে যেতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে ভোটের মাঠে যে 300-400 লোক মেম্বার, তাদের এই নেতৃত্বকে তাদের মনোপুত হচ্ছে না। সেই সব ক্ষেত্রে অনেক সময় সিলেকশন হয় এবং সেটা বৈধ। না, আমি অবৈধতা প্রশ্ন তুলছি না, এখন আমি বলছি যে কেন্দ্রের ব্যাপারে আমাদের দেশে দেখবেন যে আপনার একটা বেনোভেলেন্ট ক্যারেক্টারকে, একটা গ্রেট ক্যারেক্টারকে আপনার সম্মান করা এবং হিতৈষী মনে করা, এটা আমাদের এই বাংলাদেশি জাতির একটা কালচার। যে কোনো বিখ্যাত ব্যক্তিকে, কোনো বিখ্যাত জনকে মেনে, আপনি একে কিংডম বললে হবে না, রাজতন্ত্র বললে হবে না, কিন্তু যে তাকে মনে করে আমরা পলিটিক্সটা করে। বাংলাদেশে এই কালচারটা, শুধু বাংলাদেশ না, উপমহাদেশে এই কালচারটা আছে। তারপরেও দেখবেন যে আমাদের দল বিএনপিতে আপনার যে যখন জেলা পর্যায়ের সম্মেলন করে এসে, আমাদের সব জেলায় কিন্তু এইভাবে গণতন্ত্রের মাধ্যমে সম্মেলন হয়, সব জেলায়, আমাদের যত জেলা আছে আপনি কথা বলবেন, যে দেখবেন ওই যে ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, থানা থেকে জেলা পর্যায়ে সম্মেলনে প্রতিনিধি নির্বাচন হয়, যারা কেন্দ্রে এসে ভোট দিই। যখন আপনি দেখবেন প্রত্যেক আমাদের কেন্দ্রীয় কাউন্সিলে, আপনার এই কথাটা আপনি বলতে চাচ্ছেন, এই কেন্দ্রের কাউন্সিলে আমাদের প্রতিনিধিরাই সিদ্ধান্ত নেই যে আমাদের চেয়ারম্যান উনি হবেন। এটা কিন্তু নিচে, আমি বলি নিচের থেকে, কিন্তু তার মানে এই না আরেকজন ক্যান্ডিডেট হতে পারবে না, সেটা হয়, হতে পারবে না। কিন্তু এরকম কোনো মানে এক্সেপশন এখনো দেখা যায়নি যে অমুকজন চেয়ারম্যান হয়েছে। এখন আমরা যারা কাউন্সিলর হই, 1,50,000 যে কাউন্সিলর, তারা কিন্তু আগেই একটা বৈঠক করে, আপনার প্রি কনফারেন্স যে মিটিংটা হয়, প্রি কাউন্সিল যে মিটিংটা, সেখানে বলা হচ্ছে যে আমাদের চেয়ারম্যান থাকবেন, তাই না? চেয়ারম্যান আপনার পরবর্তী কমিটিগুলো দেই। এখন মঞ্জু ভাই যে প্রেসিডেন্ট হয়েছেন আর ফুয়াদ সাহেব সেক্রেটারি হয়েছেন, পরবর্তী নেতৃত্ব তিনি তো আর নির্বাচনের মাধ্যমে করবেন না, নিশ্চয়ই তিনি চাপিয়ে দেবেন। তাছাড়া কি আপনি বলেন, তাছাড়া উপায় কি? প্রেসিডেন্ট হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, এখন বাদ বাকি তো আরো পরবর্তী কাউন্সিলগুলো এরকম চাপিয়ে দেওয়া হবে না। কাউন্সিল না, ওনার যে কমিটি, প্রেসিডেন্ট সেক্রেটারি যে কমিটি, ওনার 70, সেটা হয়তো হবে, সেইটা কথা বলছি। তো আমাদের তো তাই,
যখন একজন প্রেসিডেন্ট কাউন্সিলররা বলে যে হি উড বি দ্য চেয়ারম্যান বা হি উইল বি দ্য চেয়ারম্যান পরবর্তী পদগুলো নির্ধারণ করবে। না, তবে এক্সিকিউটিভ কমিটি এটা কিন্তু ভোটের মাধ্যমে তো হয়েছে নাকি? আমাদেরটা ভোটের প্রেসিডেন্সিটার ভোটের মাধ্যমে হয়েছে। না, এক্সিকিউটিভ কমিটি যে না, তা হবে কেন? না, আমি বলি কত সদস্য বিশিষ্ট কমিটি? আমাদের 21 জনই ভোট হয়েছে। হ্যাঁ। ওই যে তালি এটা ওনাদের সংগঠনের ক্যারেক্টার একরকম, এটা আমাদের না, আমি বলি পান্না ভাই, উনি যেটা বলেছে জাস্ট কারেক্ট। একটা হচ্ছে যে নির্বাহী কমিটি সাধারণত কোনো দলেই ইলেকশন করার প্রভিশন নাই, এটা কিন্তু একটা রিস্কও আছে। আমরা এটা করেছি, আমরা ধরেন এটা প্র্যাকটিস করা শুরু করেছি এবারে। প্রথমবারই কিন্তু আমাদের মধ্যে বিতর্ক আসছিল যে এটা এইভাবে ইলেকশনে তো কেউ দেয় না, আমরা দিচ্ছি যে এটা তো একটা নেগেটিভ রুল আসতে পারে। এটা আমরা করেছি এবং আমি তো আপনাকে বললাম যে করতে গিয়ে আমাদের সাধারণ ভোটারদের উপর আস্থা রাখতে পারবো না। আমরা ওই ডিবেটটা করেছি দলের মধ্যে। আমরা 71 সদস্য বিশিষ্ট ভোট দেবেন নাকি? 71 জন কমিটি আমার টিম, 71 জন যদি ভোট যদি হয় জনগণ মানে ভোটাররা যদি মনে করে এটা ভুল না। আমি এই কাজ করেছিলাম ভাই, আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট, আমি ঢাকা কলেজ ছাত্র দলের কমিটি করেছিলাম 71 সদস্য বিশিষ্ট। 71টা পদে আমি ভোট দিয়েছিলাম। 71টা পদে আমাদের বিএনপির অনেক নেতৃবৃন্দ আমাকে বলেছিল যে এটা তুমি অন্যায় করতেছো, এটা হয় না তো। 71 পদে ভোট দিলে প্রেসিডেন্ট সেক্রেটারি তো ক্ষমতায়ন হলো না, প্রেসিডেন্ট সেক্রেটারি তো এই কমিটি চালাতে পারবে না। আমি দেখলাম তাদের আপনার উক্তি ঠিক হয়েছিল। আমার ওই 2টা পদে ভোট দিলে বা 3টা পদে ভোট দিলে তারা যদি বাদবাকি নেতা নির্বাচন করতো তাহলে তারা ক্ষমতায়ন হতো, কাজ করতেও সুবিধা হতো। ওই কাজটা করে ওই সময় ঢাকা কলেজের সমস্যা হয়েছে, আমি নিজেই ভুক্তভোগী এটার জন্য। হ্যাঁ, না, আমি বলতে চাচ্ছি যেটা এটার একটা ঝুঁকি আছে। আমরা ঝুঁকিটা নিয়েছি যেহেতু আমরা এখনো নতুন দল, আমাদের এই ঝুঁকিটা নেয় আমরা কিন্তু এক্সপেরিমেন্টালি আমরা কিন্তু উইন করেছি। আমাদের দলের মধ্যেও কথা ছিল, এমনি কিন্তু কষ্ট হয়েছে, 21টা ভোট দিতে একটা সময় লাগে, গণনা করতে অনেক সময় লাগে। তো এখানে যেটা দাঁড়াচ্ছে যে আমার একটা তৃণমূলের যেই সেন্ট্রাল কমিটির মেম্বার, সে হয়তো সবাইকে মূল্যায়ন করতে পারবে কিনা, ভোট দিতে পারবে কিনা, কিন্তু যেহেতু আমরা ক্যাম্পেইন সিস্টেম রেখেছি এবং কোশ্চেন করার আমাদের গ্রুপের মধ্যে আলাপ আলোচনা করার জবাবদিহিতা রেখেছি এবং পরস্পর প্রচারণার মাধ্যমে কেউ কিন্তু বুঝে ফেলেছে কে কতটুকু যোগ্য, কার কি আছে। এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, সেটা হচ্ছে যে কখনো কখনো যেমন রংপুরের লোকেরা বলছে আমাদের উত্তরাঞ্চলে আমরা একজনকে চাই, আচ্ছা, দক্ষিণাঞ্চলের লোকেরা বলছে চাই। এগুলো কিন্তু একটা ক্রিয়েট করে দলের মধ্যে, মানে বিভেদ ক্রিয়েট করার সুযোগ থাকে। কিন্তু আমি যেটা দেখে মজা পেয়েছি বা যেটা করে আমরা, যেমন আমরা প্রথমবারেই এটাকে আমরা মনে করেছিলাম যে এক্সপেরিমেন্টালি করি, কিন্তু সত্যিকার অর্থে আমরা হোপফুল যে নেক্সট টাইম আমরা করব, যেটা উনি বলেছেন। এটাকে করতে গেলে দলকে এই স্পেসটা দিতে হবে। আমাদের সময় যে সুবিধা হয়েছে, আমরা একটা সোশ্যাল মিডিয়া যুগ পেয়েছি। আমার দলের মধ্যে যখন ধরেন কাউন্সিলরদের একটা ইন্টারনাল গ্রুপ থাকবে, সেখানে এক ধরনের প্রচারণার সুযোগ থাকে, জবাবদিহিতার সুযোগ থাকে। এটা তো পাবলিক স্ফেয়ারে আসছে না। আবার পাবলিক স্ফেয়ারে যখন আসছে তখন কিন্তু তখনও মানুষ ইনভলভ হচ্ছে। যেমন বহু সাধারণ লোক বলছে যে ভাই আপনাদের ভোটে কি আমরা ভোট দিতে পারবো? এই যে তার একটা আগ্রহ। এখন ধরেন এই দেখবেন যেমন বিএনপি বা আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয়, বিএনপি আওয়ামী লীগের ক্ষেত্রে আমি আপনাকে বলি, এটা তো সত্য কথা, আমরা একটা কথা বলি যে পরিবারতন্ত্র এটা সেটা, কিন্তু ধরেন তারেক রহমান ভোটে দাঁড়িয়েছে বা বেগম খালেদা জিয়া ভোটে দাঁড়িয়েছে, তো এখানে ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে কে? কেউ না। হ্যাঁ, কেউ করলেও তখন আপনারা গণমাধ্যমের লোকেরা বলবেন যে এটা একটা ফেক, এটা একটা ডামি প্রার্থী হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। একটা ষড়যন্ত্র তথ্য খুঁজবে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগে আমি দেখেছি যে তাদের সেক্রেটারিটা প্রেসিডেন্ট সিলেক্ট করেন, এটা তার হয়তো কনস্টিটিউশনে আছে। তা আমরা আমাদের কনস্টিটিউশন রেখেছি না, সে ইলেক্টেড হইতে হবে সেক্রেটারি ইলেক্টেড হবে এনইসি মেম্বারদের সরাসরি, যারা ফুয়াদ হয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? মানে আজিজুল বারী হিলাল যেটি বলছেন যে 71 সদস্য বিশিষ্ট হয়ে থাকলে, 21 সদস্য বিশিষ্ট হয়ে থাকলে কোনো পদে নির্বাচন, মানে সব পদে নির্বাচন দেখলে অনেক ধরনের দেখেন, আমি একটা কথা বলি, এই যে বক্তব্যগুলো না দীর্ঘদিন ধরে আমি টেলিভিশনে বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিদের আমি বলতে শুনি। বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছে যে পার্টির মধ্যে গণতন্ত্র নেই। আপনিও কেবল উচ্চারণ করেছেন যে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি। এইটা একটা ভেগ টার্ম। কেন? আমি সরাসরি এটাকে রিজেক্ট করছি যে পার্টির আভ্যন্তরীণ গণতন্ত্র যদি না থাকে তাহলে একটা পার্টি বেশি দিন সারভাইভ করতে পারে না। যে সমস্ত আমরা সারভাইভ করে আছি 50 বছর, 60 বছর, 100 বছর, সুতরাং আমাদের পার্টিতে যে আভ্যন্তরীণ গণতন্ত্রটা আছে এই সমস্ত এই মাস অর্গানাইজেশনগুলোতে, মানে পলিটিক্স ডেমোক্রেসির ক্লাসিক রূপ কি আপনি শুধু মনে করেন যে নির্বাচন, শুধু ভোট তো না, শুধু ভোট ডেমোক্রেটিক ক্লাসিক? তাহলে যে কথাটা বলা হচ্ছে
যে আভ্যন্তরীণ গণতন্ত্র নেই। আমার পার্টিতে যদি আভ্যন্তরীণ গণতন্ত্র না থাকে, আমার পার্টির কর্মসূচি যদি ভালো না হয়, আমার পার্টির ইডিওলজি যদি ভালো না হয়, তাহলে জনগণ দ্বারা আমি প্রত্যাখ্যাত হব। যদি ডেমোক্রেটিক সোসাইটি বসবাস করি, কিন্তু এই বাংলাদেশে পরিবারতান্ত্রিক সব ভোট হয়ে গেছে। না, পরিবারতান্ত্রিক ভোট হয়নি। আমাদের দেশে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যই একটা এরকম, আমি বললাম যে বেনোভেলেন্ট ক্যারেক্টারকে আপনার তার প্রতি বিনয়ী হওয়া, এটা আমাদের দক্ষিণ এশিয়ার সোসাইটির একটা ঝোঁক। এবং এই সমস্ত বেনোভেলেন্ট ক্যারেক্টার আপনি মনে করেন না শুধু রক্তের উত্তরাধিকার সূত্রে তারা এখানে আসে, অবশ্যই তারা যোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই কিন্তু এখানে আসে। এজন্য এই সমস্ত বেনোভেলেন্ট ক্যারেক্টাররা বারবার এই দক্ষিণ এশিয়ার গণতন্ত্রে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অনেক অবদান রেখেছে। এই কথাগুলো বলে শুধুমাত্র বাংলাদেশকে একটি অরাজনৈতিক নেতৃত্বের হাতে তুলে দেওয়ার জন্য, বা বাংলাদেশ যদি রাজনৈতিক, আসলেই তাই। আপনি দেখেন বাংলাদেশ যদি রাজনৈতিক শূন্যতা হয়, তাহলে পার্শ্ববর্তী দেশ, আমি একটু কথা বলি যে আমাদের দেশের এই পরিবর্তনকে, যে এই গণ অভ্যুত্থানকে কিন্তু ভারত স্টিল ভালোভাবে নেয়নি। তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তাদের কিছু আপনার ব্রেন চাইল্ড বাংলাদেশে কিন্তু দীর্ঘদিন বিচার করছে। তারাই দেখবেন অনেক যে আপনার লেক্সিকন, অনেক টার্মিনোলজি থ্রো করে বাংলাদেশের পলিটিক্সকে ইনস্টেবিলিটি করার জন্য। যেমন একটা হলো রিফরমেশন, যেটা রিজলভড ইস্যু, বিচার আগে হবে না নির্বাচন হবে, রিজলভড ইস্যু। এখন নতুন করে আনছে দেখলাম স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না পরে হবে, এই ইস্যুটা এখনো রিজলভ হয়নি। তোফায়েল সাহেব যে বক্তব্যটা দিয়েছে, আমি বললাম যে আপনি যে বলছেন যে জনগণ বলছে যে আগে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন হবে, আপনি যে সার্ভেটা করেছেন সে সার্ভের কোন স্যাম্পল, কিভাবে স্যাম্পল টেস্টটা কিভাবে করেছেন? আমরাও তো মাঠের রাজনীতি করি, মাঠে তো আমার জনগণ আমাকে বলে না যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, জনগণ তো আমাকে বলে যে জাতীয় নির্বাচন। এইরকম এখন একটা তুলছে কি আভ্যন্তরীণ গণতন্ত্র, এটাও কিন্তু এই ধরনের মতলববাজি কথা। আমার রাজনীতি যদি জনবিরুদ্ধে হয়, জনগণের বিরুদ্ধে হয়, তাহলে তো আমি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হব। কিন্তু আমি কিন্তু সবার কথা বলছি, শুধু এই দুই দল না, আমি কিন্তু সবার কথা বলছি, সিপিবি বলছি বা অন্য আরো বাম সংগঠন রয়েছে, দেখা যাচ্ছে এক পদে, সভাপতি পদে 15 বছর 20 বছর হয়ে গেছে। পলিটিক্সের যে ক্লাসিক রূপটা, সাংগঠনিক অর্গানাইজেশনাল যে ক্লাসিক রূপটা, এইটা ক্যাডার ভিত্তিক সংগঠন, যারা শ্রেণীভিত্তিক যে সংগঠন, তারা যতটা ফলো করতে সুবিধা হয়, এই গণমুখী দল মাস অর্গানাইজেশনে সেটা সম্ভব হয়। কারণ এই মাস অর্গানাইজেশনগুলো, এই গণমুখী দলগুলো দেশটাকে বিভিন্ন সময় নেতৃত্ব দেয়। তাদের অনেক মাল্টি ডাইমেনশনাল চিন্তা ভাবনা থেকে নেতৃত্ব তৈরি করতে হয়। নেতৃত্বের বিকাশ একটি হচ্ছে পরিবারতন্ত্র, ওইখানে আমাদের কোনো কথা নাই। হ্যাঁ, ওইখানে একটা পরিবারতন্ত্র বলবেন কেন? আমি রাজনীতি করি, দেখেন পান্না ভাই, দেখেন আমি রাজনীতি করি, আমার সন্তান বা আমার ভাই বা আমার কোনো লোক কি সে যদি যোগ্যতায় আমাকেও ছাড়িয়ে যায় বা আমার সমানও হয়, তাহলে সে কি রাজনীতির অধিকার থাকবে না? আমি তো এটা কোনো রিলিজন না যে আপনি অন্য রিলিজনতে আসতে পারছেন না। আপনি আমি বিশেষ করে সাধারণ সম্পাদক বা মহাসচিব পদগুলোর কথা বলছি, এইগুলো তো আরোপিত, তাই না? এগুলো তো চাপিয়ে দেওয়া হয়। সাধারণ সম্পাদক আমাদের যে কনস্টিটিউশন আছে, চেয়ারম্যান সাহেব সেক্রেটারিকে নিয়োগ দেন, বুঝছেন? আচ্ছা, চেয়ারম্যান সাহেব সেক্রেটারিকে নিয়োগ দেন। এটা আসলে তাহলে এইটা যদি নেতৃত্ব বিকাশের জন্য কতটা, নতুন নেতৃত্ব বিকাশের জন্য আমাদের তো আপনার গ্রাসরুট লেভেল অর্গানাইজেশন রয়েছে। আমি সবসময় মনে করি যে অনেকে ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলে। ছাত্র রাজনীতি এমন একটা তৃণমূলের সংগঠন যেখানে নেতা তৈরির কারখানা বলা হয়, যে বাংলাদেশের নেতা তৈরির একটা ব্রিডিং গ্রাউন্ড হলো ছাত্র রাজনীতি। দেখেন আমাদের ছাত্র সংগঠনটা কত ভাইব্রেন্ট এবং কত ওয়াইড। সুতরাং আমাদের নতুন নেতৃত্ব বিকাশ এখান থেকে হয়, এখান থেকে আমরা জাতীয় রাজনীতিতে আসি। এবং বিএনপিতে দেখবেন যে যতগুলো জাতীয় নেতা, এখন থেকে 50% বিএনপির নেতা সব ছাত্র রাজনীতি থেকে এসছে। আমরা আলোচনায় ফিরব এই বিষয়ে। মজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে প্রশ্ন থাকবে যে যেটি আজিজুল বারী হেলাল বলছিলেন, সেটি মানে দলীয় গণতন্ত্র, দলের অভ্যন্তরীণ গণতন্ত্র বিকাশের জন্য বা নতুন নেতৃত্ব বিকাশের জন্য কতটা কার্যকর? নাহলে আমরা যদি ভারত উদাহরণ নিয়ে আসি, যুক্তরাষ্ট্র উদাহরণ নিয়ে আসি, সেই বিষয়টির আলোকে একটু আপনাকে জানতে চাইবো। দর্শক, একটা ছোট্ট বিরতি, ফিরছে খুশি গীত।
আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি দলীয় অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা বাংলাদেশে কতটা রয়েছে এবং এবি পার্টি যে দৃষ্টান্ত স্থাপন করলো সেই আলোকে মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে প্রশ্ন, আমি ভারতের রেফারেন্সে কিংবা যুক্তরাষ্ট্রের রেফারেন্স ভিন্ন দলের যে কাউন্সিলগুলো হয়, যুক্তরাষ্ট্র এবং ভারতের রেফারেন্স আপনি যেটা দিয়েছেন, একটা রাষ্ট্র যখন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে চলে, রাজনৈতিক দলগুলোকে সেই গণতান্ত্রিক ছোঁয়াটা, তার প্রভাবটা সেখানে কাজ করে। এখন আমাদের দেশে একটা বিতর্ক আছে যে রাষ্ট্রের গণতন্ত্র আগে নিশ্চিত হবে না দলের গণতন্ত্র নিশ্চিত হবে। অনেকে বলেন যে দল যদি গণতান্ত্রিক না হয় তারা তো সেই রাষ্ট্রকে গণতান্ত্রিকভাবে গড়ে তুলতে পারবে না। খুবই স্বাভাবিক কথা। এটা একটা শক্তিশালী কথা। আবার হেলাল ভাই যে কথাগুলো বলছেন, আমরা সবসময় বলি যে দেখেন, তত্ত্বগত জায়গা আর প্র্যাকটিক্যাল জায়গার মধ্যে একটা সমন্বয় লাগবে। আমরা বিতর্ক করি, অনেক বেশি বিতর্ক করতে পারবো, কিন্তু বাস্তবে হচ্ছে আপনার ধরেন প্রেসিডেন্ট যদি ইলেক্টেড হন, ওনাকে যদি সবাই সর্বসাধারণ ভোট দেন এবং উনি যদি আবার একজন সেক্রেটারি মনোনয়ন করেন, তাহলে এটাও কিন্তু একটা গণতান্ত্রিক পদ্ধতি। গণতন্ত্র কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ একটা ব্যাপার আছে, এবং কনস্টিটিউশন যদি প্রেসিডেন্টকে সেই এখতিয়ার দিয়ে থাকে, তাহলে উনি যদি সেক্রেটারি মনোনীত করেন, এটা তো কিন্তু গণতন্ত্র, উনি কিন্তু গণতন্ত্র এবং গণতন্ত্র কোথাও লঙ্ঘিত হচ্ছে না। আপনি হয়তো গণতন্ত্র বা ভোটদানের বিষয়টাকে এখতিয়ার তুলতে পারেন। আপনারা কেন এটিকে প্রেফার করলেন? আমরা প্রেফার করেছি দুটো কারণে। ওই যে একটা কথা আপনি বললেন না, পরিবারতন্ত্র, বা ওই যে উনি যেটা বলেছেন ভ্যালুভলেন্ট লিডারশিপ, এটা সত্য যে আমরা যখন গণতান্ত্রিক চর্চা করতে যাই তখন অনেক সিদ্ধান্ত নিতে পারি না। আমি নিজেও দেখেছি, আমি দলের সদস্য সচিব ছিলাম, অনেক সিদ্ধান্ত নিলাম, গণতন্ত্রের কারণে দেখা যাচ্ছে এটা নিতে পারছি না। ধরেন আমি দলের মধ্যে বললাম যে হেলাল ভাইকে আমাদের অনুষ্ঠানে দাওয়াত দিতে চাই, কিন্তু দুজন বললো যে না, উনি বিএনপি করেন, এটা উনি করলে অন্য দলকেও দাওয়াত দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। সিদ্ধান্ত নিতে পারছি না। আমি যদি আমার দলে যদি এরকম এখতিয়ার থাকতো যে আমি সিদ্ধান্ত দিলাম ওনাকে আমাদের অনুষ্ঠানে আমরা একজন গেস্ট হিসেবে দাওয়াত দেব, তখন এটা নিয়ে কোনো বিতর্ক নাই। এটাতে কাজ গতিশীল হয়, সিদ্ধান্ত নিতে, নাহলে 4 ঘন্টা ধরে আমার আলোচনাই করতে হবে আমার অনুষ্ঠানে গেস্ট কে হবে। তো এই জায়গাটা আপনি যদি মানে কার্যক্রমকে গতিশীল করতে চান, তাহলে গণতন্ত্র ব্যাহত হয়। আবার গণতান্ত্রিক চেতনাকে নিয়ে সিদ্ধান্ত নিতে গেলে সেখানে সিদ্ধান্ত গ্রহণ স্থবির হয়ে যায়, স্থির হয়ে যায়, চলে কম, গতিটা কম হয়। এই দুইটা জায়গা থেকে এই জন্য চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয়। তো আমাদের দলে যেহেতু সেরকম বেনেভোলেন্ট স্টাবলিশমেন্ট আমরা এখনো পাই নাই, পরিবারতান্ত্রিক কোনো প্রভাব নাই, আমাদের জন্য খুবই কম্পারেটিভলি প্রেফারেবল হচ্ছে ডেমোক্রেটিক সিস্টেমটা। আমরা যেহেতু নতুন আছি, এখনো আমাদের এনভায়রনমেন্টটা বেটার আছে, আমরা তর্ক করি, নিজেদের মধ্যে আলোচনা হয়, সিদ্ধান্ত নিতে পারি। এখন হয়তো আপনি বলবেন যে আমি যদি বিএনপির মতো বড় দল হয়ে যাই তখন কি হবে, এটা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু এই যে একটা প্র্যাকটিস আমি করলাম, এটা কিন্তু একটা ছাপ আছে, এটা কিন্তু একটা কালচারাল ইফেক্ট। যেমন আমি এবারে যে ট্রেন্ডসটা সেট করেছি, যেমন আগামীবারও কিন্তু সবাই বললো তাহলে প্রেসিডেন্সিয়াল ডিবেট এখন কেন হবে না, এবং পরের নেতৃত্ব যারা আসবে তারা চিন্তা করবে যে অমুকের সময় প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়েছিল, পান্নাভাইয়ের সময় হবে না কেন, তাহলে পান্নাভাইয়ের এটা ফেলিওর। তাহলে এটা একটা কালচারাল প্রেশার তৈরি করতেছে যে আমি যে প্রথম যে কালচারটা তৈরি করেছি, প্রথম যে আমি সেক্রেটারিকে ডাইরেক্ট ইলেকশনে দিয়েছি আমার ইয়ের মধ্যে দিয়ে, সেখানেও কিন্তু নেক্সট আসবে। আমাদের কনস্টিটিউশন কিন্তু প্রেসিডেন্টের কোনো রোল নাই সেক্রেটারি ইলেকশনে। একদিন দেখবেন আপনি এখানে বলাই আছে সাধারণ সম্পাদক এনইসি মেম্বারদের সরাসরি ভোটে 3 বছরের জন্য নির্বাচিত হবেন। এবারও আমরা ইলেকশন ডিক্লেয়ার করেছি, সেখানে একজন প্রার্থী ছিল, কেউ আর নমিনেশন কন্টেস্ট করে নাই, ফলে উনি আনকন্টেস্ট হয়েছেন। তো এই জায়গাটায় যেটা হচ্ছে যে পার্টিকে আপনি যেমন জিয়াউর রহমান যেটা করেছিলেন, উনি পার্টির মধ্যে একটা এডুকেশন সিস্টেম, একটা মোটিভেশনাল সিস্টেম চালু করেছিলেন। তো এইটা এই জন্য ব্যালেন্স করতে পারলে, যেটা উনি বলেছেন যে মানে ইনক্লুসিভ অ্যান্ড এক্সক্লুসিভ পার্টিগুলো, ক্যাডার ভিত্তিক দলগুলোতে যেটা সুবিধা, আপনি যখন ইনক্লুসিভ পার্টি করবেন সেটা সেই সুবিধা নাই। আবার ইনক্লুসিভ পার্টির যে সুবিধা, যেমন আমার দলের প্রেসিডেন্ট কী হচ্ছে, সেক্রেটারি কী হচ্ছে, এটা নিয়ে কিন্তু পাবলিক স্ফেয়ারে আলোচনা হচ্ছে। এই যে আপনারা আজকে টকশো করতেছেন, আপনি কি সিপিবির ইলেকশন, জামাতের ইলেকশন নিয়ে টকশো করেছেন? করেন না, কারণ ওখানে কে প্রার্থী হচ্ছে, কে দাঁড়াচ্ছে, কে কত ভোট পাইছে, এটা নিয়ে পাবলিকের মধ্যে কোনো ইন্টারেস্ট নাই, পাবলিকের মধ্যে আলোচনা হচ্ছে না। আমাদের দলে কিন্তু পোস্টার ছাপানো হয়েছে, এক প্রার্থী পোস্টার ছাপাইছে, ব্যানার ছাপাইছে, সে তার দলীয় কথাটাও বলেছে, এতে পাবলিক এঙ্গেজমেন্ট বাড়ে। আমি একটা মানে ছোট্ট কথা বলি, সময় কম, বলাও কঠিন, লম্বা কথা। আমি এই সমস্ত ক্যাডার ভিত্তিক দলগুলোকে বলি যে আচ্ছা, আপনারা যে এই যে পাবলিক ওরিয়েন্টেড ইলেকশন করেন না দলের মধ্যে, কিন্তু সেই লোকটাই তো আপনি ন্যাশনাল ইলেকশনে এসে পাবলিক ওরিয়েন্টেড প্রপাগান্ডা করেন, পোস্টার ছাপান, ব্যানার ছাপান, মানুষের কাছে কাছে গিয়ে ভোট চান। তা আপনার দলের নীতি একরকম,
আবার ইলেকশনের নীতি আরেক রকম। তো এটা তো আপনাদের তো একটা দ্বিমত, মানে আপনি বৈপরীত্য তৈরি হয়। আপনার যে লোকটা ক্যাম্পেইন করে অভ্যস্ত না, যেমন আমাদের এবারে আমাকে অনেকে বলেছে আপনি তো ক্যাম্পেইন করছেন না, হোয়াই, এটা আপনি, তখন আমি বাধ্য হয়ে ক্যাম্পেইন করেছি। আমার একটু লজ্জা লাগছিল যে নিজের কথা কিভাবে বলি, নিজের ভোট কিভাবে চাই, শেষ পর্যন্ত আমাকে করতে হয়েছে। আমাকে 2-4 জন এসে বলছে কি আপনি আমাদেরকে আন্ডারমাইন করতেছেন, আপনি মনে করছেন এমনি এমনি ভোট দিয়ে দিব, আপনি আমাদের কাছে ভোট চাইবেন না। বললেন যে আপনাদের দলের আমার দলের আরেকজন প্রার্থী সুলেমান চৌধুরী সাহেব, উনি আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট, উনি তো ভোট চাইছে, তো আপনি কি ওনার চাইতে বড় হয়েছেন নাকি? তো ফলে বাধ্য হয়ে আমাকে দেখা যাচ্ছে ভোট চাইতে হচ্ছে। এই যে একটা চর্চার জায়গাটা এবং এই যে অভ্যস্ত হওয়া, আমি নিজের কথা নিজে বলা, ভোট চাওয়া, আমি সেই জায়গা থেকে এইটাই তো আমার রাজনীতির জায়গা। ডিবেটের প্রসঙ্গে একটু ছোট করে আনতে চাই, মানে এটা তো একেবারে বাংলাদেশে এটা একেবারেই প্রথম। এবং আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্সিয়াল ভোটে কিংবা অভ্যন্তরীণ পর্যায়ে যারা প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিনিধিত্ব করতে চান দলের জায়গা থেকে, আগে বিতর্কের জায়গা থেকে উঠে আসতে হয়। আপনারা এই প্র্যাকটিসটা শুরু করতে গিয়ে কোনো স্পেশাল কোনো এক্সপিরিয়েন্স কি গ্যাদার করেছেন? না, আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। আমাদের দলে যেহেতু বেশ কিছু ক্রিয়েটিভ ছেলেপেলে আছে, তারাই প্রস্তাব দিয়েছিল। আমরা কিন্তু এটা ফেল করতে যাচ্ছিলাম, মানে করবো কি করবো না এটা করতে চেয়েছিলাম। প্রথমে আমরা চেয়েছিলাম এটা প্রেস ক্লাবে করবো, পাবলিক গ্যাদারিং করে, যেখানে পাবলিক অংশগ্রহণ করবে। এত ব্যস্ত ছিলাম আমাদের কাউন্সিল নিয়ে যে আমরা এটা গুছাই উঠতে পারি না। শেষে আমাদের পার্টি অফিসে করেছি। প্রথমে আমরা চিন্তা করছিলাম যে এটা কেমন হবে, মানুষ কি মনে করবে, কিন্তু এত বেশি মানুষের রেসপন্স পেয়েছি। আমাকে সরকারেরই 2 জন উপদেষ্টা আমাকে অ্যাপ্রিসিয়েট করে মেসেজ দিয়েছেন, 2 জন সম্পাদক আমাকে এটার জন্য মানে শুভেচ্ছা জানিয়েছেন এবং অ্যাপ্রিসিয়েট করে, আরও নানা ডাইমেনশনের লোকজন। তো আমি যেটা বলছি যে এটা করাটা কঠিন। এটা ধরেন বিএনপি যদি করে আজকে প্রেসিডেন্সিয়াল ডিবেট, এটা তো সারা বাংলাদেশে আমি মনে করি মানে দেখবেন যে আপনার ঘরে ঘরে সবাই শুনবে, দেখবে। যেহেতু সময় একেবারে কম, একটু বলি, জি এই জায়গাটি আমি একটু বলি, দেখেন এই যে পাবলিক ডিবেট পার্টির ভিতরে, এটা তো আমরা 24/7 করছি। আমরা নির্দিষ্ট কোনো দিন না, 24/7 বিএনপির প্রতিটা আপনার লিডিং যে লিডারগুলো আছে তারা প্রত্যেক দিন কোনো না কোনো পাবলিক অ্যাফেয়ারে বক্তব্য দিচ্ছে। সুতরাং যারা জনগণ তারা কিন্তু দেখছে যে এই সমস্ত অ্যামং দ্য লিডার্স হু আর দ্য বেস্ট টু বি দ্য মহাসচিব আর পার্টি সেক্রেটারি। যদি তাই হয় তাহলে ফর্মালি সমস্যা কি? না শোনেন, আমি তো বললাম যে একটা জিনিস শোনেন, আপনি বলছেন যে আপনি আমেরিকার উদাহরণ দিচ্ছেন, ইউরোপের উদাহরণ দিচ্ছেন, দক্ষিণ এশিয়ার ভারতের উদাহরণ দিচ্ছেন। দেখেন পলিটিক্সে ইকোনমিক্স একটা ইম্পর্টেন্ট জিনিস। যে দেশের অর্থনৈতিক মন্দা চলে, যে দেশের অর্থনৈতিক ভাইব্রেন্ট ইকোনমিক্স না, সেই দেশের সমাজ ব্যবস্থা মানে পলিটিক্যাল স্ট্যাবিলিটিও অত থাকে না, এটা কিন্তু সত্য কথা। এবং যে দেশের স্ট্রাগল এবং মুভমেন্টের মধ্য দিয়ে তার সব কিছু আদায় করতে হয়, আপনার ওয়েস্টার্ন সোসাইটি তা না। সেই 1700 কত সালে আমেরিকান স্বাধীনতা অর্জন করেছে, ইংল্যান্ড কবে স্বাধীনতা, তারপর থেকে তারা একটা স্টেবল সোসাইটিতে রয়েছে, তাই না? তাদের এইসব কারণে হয়নি, ইকোনমিক্স সেখানে একটা বড় কাজ করেছে। আপনি যদি বলেন তাহলে ডিবেট হতে পারে তাদের সোসাইটি পলিটিক্যাল স্ট্যাবিলিটি হয়েছে কি আপনার ইকোনমিক স্ট্যাবিলিটির জন্য নাকি তাদের সভ্যতা, ভব্যতা, ভদ্রতা, এটা কিন্তু একটা ডিবেট হতে পারে। আমি মনে করি ইকোনমিক স্ট্যাবিলিটির কারণে এই সমস্ত স্ট্যাবিলিটি তাতে আসে। আমাদের সমাজে ইকোনমিক স্ট্যাবিলিটি নেই বিধায় পলিটিক্যাল স্ট্যাবিলিটি হয় না, এবং এই পলিটিক্যাল ডিমান্ডগুলো, জনগণের ডিমান্ডগুলো স্ট্রাগল এবং মুভমেন্টের মাধ্যমে আদায় করতে হয়। সুতরাং আপনি যদি এখন বলেন যে ডেমোক্রেসির কথা বলেন, সেই ডেমোক্রেসি কি রাষ্ট্রে হবে আগে না দলে হবে? যারা মঞ্জু ভাই আগে বললেন যে রাষ্ট্রে হবে আগে না দলে হবে। দলে হলে হচ্ছে কি বটম আপ, দল থেকে দেশে আসবে। আর যদি রাষ্ট্রে হয় তাহলে টপ ডাউন, দেশে হবে তারপরে আপনার দলে হবে। তা আমি মনে করি যে এইভাবে একটা স্ট্রাগল সোসাইটিতে একটা আপনার ইকোনমিক আনস্টেবিলিটি, ইকোনমিক যে ক্রাইসিস যে সোসাইটি থাকে, এই সমস্ত সোসাইটিতে সাধারণত টপ ডাউন পলিসিটাকে মানুষ কার্যকর করে। আমি যে বলছি যে বেনোভেলেন্ট ক্যারেক্টারকে, বেনোভেলেন্ট ব্যক্তিত্বকে আমাদের দেশের মানুষ ওবে করার একটা প্রবণতা শুধু আমাদের দেশে না, দক্ষিণ এশিয়ায় রয়েছে। আপনার আলোচনা বড় করলে এই সামনে আলোচনা করা যায়। সুতরাং আজকে যে সমস্ত কথাবার্তা বলছেন আপনি হয়তো স্পন্টেনিয়াসলি বলছেন, যখন এ গ্রুপ অফ পিপুল কোনো জায়গা বসে বলে
যে বাংলাদেশে দলগুলোর মধ্যে ডেমোক্রেসি করতে হবে, অমুক করতে হবে, তখন আমাদের কাছে মতলববাজি মনে হয় এইগুলো। কেন বাংলাদেশের একটা চলমান গণতন্ত্র কখন থমকে দাঁড়ালো? আপনি মনে করেন সেই 2004 সালে যখন সৎ মানুষের খোঁজে একটা প্রজেক্ট বের করেছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, যদিও উনি নেতৃত্ব দেননি, বিভিন্ন কুশীলবরা তাকে সামনে দিয়েছিল, তারপরে একটা রাজনৈতিক দল গঠন করেছিল, পরে সেটা মুখ থুবড়ে পড়লো। তারপরে কি হলো? এই সমস্ত যারা এই যে পরিবারতন্ত্র, এই যে সংস্কার, এই যে দলের ডেমোক্রেসি, এই সমস্ত টার্মিনোলজিকে খুব জনপ্রিয় করে তুললো জনগণের কাছে, তুলে কি করলো? 17 বছরের একটা ফ্যাসিবাদকে প্রসব করলো তারা। 17 বছর ব্যাপী আমরা তাদের এই টার্মিনোলজির ফলে যেটা প্রসব হলো সেটাকে মোকাবেলা করছে, কত রক্ত ক্ষয় হলো, কত সংগ্রাম হলো। সেজন্য এখনো আমি বলতে চাই যে এই সমস্ত ভেগ টার্ম, এই সমস্ত কথা, টার্মিনোলজি, লেক্সিকন ব্যবহার করে আমাদের গণতন্ত্রকে, আমাদের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, কারণ তারা এই দেশের ইন্টারেস্ট দেখে না। তারা এই দেশটাকে একটা বেজেল স্টেট, একটা ক্লায়েন্ট স্টেটে পরিণত করতে চায়। কারণ আপনারা জানেন, আমি প্রথমেই বলেছি, আমাদের এই পরিবর্তনকে পার্শ্ববর্তী রাষ্ট্র এবং ভালোভাবে নেয়নি, এবং আমাদের দেশে এই সমস্ত ব্রেন চাইল্ড রয়ে গেছে এবং বিতাড়িত শক্তির অনেক লোক এখনো রয়ে গেছে। তারা এই দেশকে একটি ক্লায়েন্ট স্টেট বানানোর জন্য, বেজেল স্টেট বানানোর জন্য তারা বিভিন্ন রকম টার্মিনোলজি ব্যবহার করে। আপনি উপদেষ্টাদের মধ্যেও দেখবেন অনেকে বলছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। কত বড় ভেক কথা! দেখেন কে বলছে, আবার দেখেন 111-এর কুশীলব, যার নেতৃত্বে 2008 সালের নির্বাচন একদম আপনার মানে একদম ধ্বংস হয়ে গিয়েছিল। 111-এর একদম নির্বাচন কমিশন আবার বলছে যে সংস্কার ছাড়া দেশে ভয়াবহ ব্যাপার হবে। কে বলছে? 111-এর সেই উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। আর একজন দেখালাম বলছে যে 57 বছর নাকি আমরা কোনো সংস্কার করিনি। আমি বারবার অনেক টেলিভিশনে বলেছি, পলিটিক্যাল পার্টিগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার না আনতেন, তাহলে তো আপনি একটা এনজিও কর্মী হতেন, আপনি তো মন্ত্রী হতে পারতেন। আর একজন উপদেষ্টা বলছেন কি, যে রাজনৈতিক দলগুলো নাকি তাদেরকে বিভ্রান্ত করছে, তাদেরকে হয়রানি করছে। তাহলে আবার দেখেন, আরেকটি দেখেন, ভারত যখন আমাদের, আমি আরেকটা পান্নাবে একটু বলি, ভারত যখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার করলো যে রিলিজিয়াস ক্লিনজিং হচ্ছে, পলিটিক্যাল ক্লিনজিং হচ্ছে, কত কথা বললো না, কত অপপ্রচার করলো। আমরা যখন সবাই অপপ্রচারের বিরুদ্ধে রাজপথে থাকলাম, তখন উপদেষ্টা পরিষদের একজন বলল যে সমুদ্র হিমাচল, সেই হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বাংলা গঠন করতে হয়। তখন তো ভারত মৌকা পেয়েই গেল যে তার দেশের বিরুদ্ধে আমরা অপপ্রচার করলাম। তাহলে এই উপদেষ্টা মহোদয় কার ইন্টারেস্ট রক্ষা করলেন? আমরা একেবারে কার ইন্টারেস্ট রক্ষা করলেন? ভারতের না আমাদের ইন্টারেস্ট রক্ষা করলেন? বরঞ্চ আমাদের বিরুদ্ধে অপপ্রচারটাকে আমরা যে পাবলিক, আমরা যে বিশ্বব্যাপী প্রচার করবো আমাদের বিরুদ্ধে, সেটাকে সে ধামাচাপা দেওয়ার জন্য এই কাজটা। একবারে ছোট করে একটু জানতে চাই, যেহেতু আলোচনা করার ইচ্ছে ছিল, যেভাবে নতুন ভ্যাট আরোপ করা হলো 100টির বেশি পণ্যের উপরে, এবং সরকার পক্ষ থেকে, এনবিআর পক্ষ থেকে বলা হয়েছে যে সাধারণ মানুষের উপরে কোনো প্রভাব ফেলবে না। সাধারণ মানুষের উপর প্রভাব তো অবভিয়াসলি ফেলছে। এটা কি কোনো প্রয়োজন ছিল? আপনি যদি ছোট করে 1 মিনিটে যদি বলতেন। আমি তো মনে করি যে অসাধারণ মানুষের উপরে প্রভাব ফেলবে না। ওনারা যারা এগুলো ভাবেন তত্ত্বগতভাবে, ওনারা তো সাধারণ মানুষ না, ওনারা তো উচ্চ মার্গের অসাধারণ মানুষ। অথচ আপনি দেখেন যে 100টা পণ্যের উপরে যেই ভ্যাটটা দেওয়া হয়েছে, এটা একদম সরাসরি অলরেডি প্রভাব পড়া শুরু হয়েছে। রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, সেখানে ভ্যাট বেড়েছে মানে অস্বাভাবিকভাবে। 1000 টাকার ইন্টারনেট সেবা, মোবাইল সেবা, এটা কি সাধারণ না? মানে এগুলো, এই সমস্ত কথা বলেন কিভাবে? প্রথম কথা হচ্ছে যে এটার সূত্রটা কোথায়? এই যে IMF এর লোনটা, যেটা আওয়ামী লীগ যে চুক্তিটা করেছিল, সেই চুক্তির বেসিসে তো এটা হয়েছে। তো এখন আপনারা নেগোশিয়েট করছেন না কেন? আপনারা এত এক্সপার্ট ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের লোকেরা আছেন সেখানে, আপনারা IMF এর সাথে ডিলটা করেন না কেন? যে আমাদের দেশে, যেটা তো ডক্টর ইউনূস আমাদেরকে রিপিটেডলি বলেছেন যে আমরা ইন্টারন্যাশনালি ইয়াগুলোতে খুব ভালোভাবে কথা বলছি। IMF তো রাজস্ব আদায় বৃদ্ধি করতে বলেছে, এখন রাজস্ব আদায় এনবিআর করতে পারছে না, তার দায়ভার চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের উপরে। কেন চাপাবেন আপনি? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দুর্নীতি বন্ধ করছেন না। এখনো দুর্নীতির কথাগুলো আসছে, এখনো নিয়োগ বদলিতে আমরা মানে নানা রকমের আভাস পাচ্ছি নানাভাবে। আপনি সেখানে 1000 কোটি টাকা বাঁচান না দেশের, সেখানে আপনি মানে
পাচার রোধ করতে পারছেন না, অন্যান্য জায়গায় বিদেশে টাকা পাচার হয়েছে সেগুলো আনেন দেশে। আমি একটু আজিল ভাই এখানে পান্না ভাই একটু বলি প্রশ্ন করার আগে, 1 মিনিটে শেষ এই 1 মিনিট আমি শেষ করি। দেখেন, আপনি যে ভ্যাট আরোপ করলেন, যে ভ্যাটটা জনগণ দিবে, আমরা রেস্টুরেন্টে খেতে গেলে বা কোনো কিছু কিনতে গেলে আমরা এই টাকাটা আমরা দিব, কিন্তু এই যে জিনিসগুলো ইম্পোর্ট করা হচ্ছে বিদেশ থেকে, সে ইম্পোর্ট করছে কারা? ইম্পোর্ট করছে অলিগার্ক, মানে আওয়ামী লীগের যে অলিগার্ক, তাদের তো ট্যাক্স দেওয়া লাগছে না, তারা কিন্তু জিরো ট্যাক্সে মাল ইম্পোর্ট করছে, যেহেতু ট্যাক্স দিলে এমনি পণ্যের দাম তারা বাড়িয়ে দিচ্ছে, তাই না? পণ্যের দাম কমানোর জন্য সরকার ট্যাক্স কমায় দিচ্ছে, সুবিধা পাচ্ছে কিনা ওই আওয়ামী অলিগার্করা, তাই না? আর আপনি ভ্যাটটা নিচ্ছেন আমাদের কাছে, ট্যাক্স রিবেট দিচ্ছেন, আর এপাশে ভ্যাট নিচ্ছেন আমাদের কাছ থেকে। কোন পলিসি থেকে করছেন? অনেক ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু, ধন্যবাদ হাজির ভাই হিলাল, আপনাকেও। দর্শক শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।